অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকতো, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। আরে বাহ, ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও, নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরকান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো?
ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদর কি এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো? কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে, তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরগান বাঁদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরগান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে, তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে। তাহলে আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে।
তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ। হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভায়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। একটা জায়গায় কুঞ্জান্ডি নামে একজন ব্যবসায়ী বাস করত, আর ওর কাছে একটা গাধা ছিল। কুঞ্জান্ডি ওই গাধাটার ওপর সমস্ত জিনিসপত্র চাপিয়ে বাজারে যেত। একদিন হঠাৎই একটা ঘটনা ঘটল। যখন বাজার থেকে কুঞ্জান্ডি বাড়ি ফিরছিল তখন ওর খুব ক্লান্ত লাগছিল নিজেকে। তাই সে ভাবল যে কিছুক্ষণ এই গাছটার নিচে বসে আরাম করে নিলে কেমন হয়। আর এটা দেখার পর ওর পোষ্য গাধাটাও ওর সাথে বিশ্রাম নিতে শুরু করলো। দুজনে এতটাই ক্লান্ত ছিল যে কুঞ্জান্ডি ঘুমিয়েই পড়েছিল। আর তখনই একটা বড় সাপ ওখানে এলো, আর ওই সাপটাকে দেখে গাধাটা বলল, বাপরে, এটা কি একটা সাপ নাকি? এই তো মালিকের দিকেই যাচ্ছে মনে হচ্ছে। মনে হচ্ছে মালিককে এবার ছবলে মারবে। হ্যাঁ, আমাকে কিছু একটা করে মালিককে বাঁচাতে হবে। তুমি আমার মালিককে ছবল মারতে চাও না? দাঁড়াও, মজা দেখাচ্ছে। ওরে বাবা, কি বড় সাপ! এটা এখানে এলো কি করে? এর উপরে যে কাঠটা পড়ে আছে, এটা কে ফেলেছে? তুই ফেলেছিস নাকি? তার মানে তুই আমার জীবন বাঁচিয়েছিস। এটা আমি কখনোই ভুলতে পারবো না। আজ থেকে তুই আমার সব। চ এবারে বাড়ি যাই। প্রতিদিনের মতো কুঞ্জান্ডি নিজের গাধার উপরে সমস্ত জিনিসপত্র রেখে বাজারের দিকে যেতে লাগলো। আর সবকিছু বেচা হয়ে গেলে গাধার সাথে বাড়ি ফিরে আসতো। এটাই ছিল রোজকার কাজ ওদের। মন দিয়ে শোন বাবা, যদি তুই উৎসাহের সঙ্গে এবং ভালোভাবে কাজ করিস তাহলে তার ফল তুই ভালোই পাবি, বুঝলি? হ্যাঁ। বুঝতে পেরেছি মালিক, কিন্তু মালিক এটা তো খুবই ভারী। আরে বাবা, তুই আমার হীরের টুকরো, তোর উপর আমি এত ভারী জিনিস কি করে চাপাই? কি বুঝলি? তোর যাতে এখন কষ্ট না হয় তাই তোকে আমি একটা সুন্দর গান শোনাই। হ্যাঁ, কি গান? এটা কিন্তু শুধু গান নয়, এটা তোর ব্যাপারে একটা গান, বুঝলি তো?
বলল গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে। ও হো 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 হো, কেমন লাগলো? আপনার গান শোনার চেয়ে তো ভালো আমি এই জিনিসগুলোই বহন করি। একদিন কুঞ্জান্ডি আর ওর গাধা সবকিছু বেচে প্রতিদিনকার মতো নিজের গাধাটির সঙ্গে আনন্দে বাড়ি ফিরছিল। আর ও ওর গাধাটিকে বলল, আরে এই বেটা, তোর উপর ভারী জিনিস চাপাইনি বলে তুই কি জোরে জোরে হাঁটবি নাকি? আরে মালিক, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি বাড়ি গিয়ে বিশ্রামও তো নিতে হবে, তাই না? হ্যাঁ? হায় ভগবান, এ তো গর্তে পড়ে গেল। আমি তোকে প্রথমেই বলেছিলাম যে ধীরে সুস্থে চল, কিন্তু আমার কথা তোর কখনোই কানে ঢোকে না, তাই না? হে ভগবান, এবার কি করে বার করি আমি একে? একে বাইরে আনার জন্য আমায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। দেখি। নিজের ওই গাধাটাকে বাঁচাতে কুঞ্জান্ডি অনেক উপায় ভাবতে শুরু করলো। তখনই সে একটা দড়ির মতো কিছু দেখল। আরে বাবারে, এই বেটা মন দিয়ে শোন, এই দড়িটাকে ধরে চুপচাপ উপরে চলে আয়। যেভাবেই হোক তোকে এখন আমায় বাঁচাতে হবে। তোকে ছাড়া আমি কি করে থাকবো বলতো? কুঞ্জান্ডি খুব কষ্ট পাচ্ছিল। তখনই ওখান থেকে একটি লোক যাচ্ছিল। কুঞ্জান্ডির নিজের গাধাটিকে বাঁচানোর উপায় দেখে ওর বেশ মজা লাগলো। আর ওর বোকামো দেখে সে বলল, আরে ও ভাই, গর্তে যে পড়ে আছে সেটা একটা গাধা, আর ও দড়ি ধরে তো উপরে আসতে পারবে না বাবা। তাহলে তুমি বলো ওকে ওপরে আনবো কি করে? যেভাবেই হোক ওকে তো বাঁচাতে হবে। আরে ভাই, এই গর্তটা খুবই সরু, তুমি যা ইচ্ছে করে নাও, এই গাধাটা উপরে আনতে পারবে না। একে এখানেই ফেলে চলে যাও। আরে ভাই, এ তুমি কেমন কথা বলছো? তাহলে বসে বসে একে এখানেই পাহারা দাও আর কি। কুঞ্জান্ডি নিজের প্রিয় গাধাটাকে এতক্ষণ বাঁচাতে না পেরে খুব মন খারাপ করে সে ভাবতে থাকলো যে এবার সে কি করবে। ওকে বাঁচানোর চক্করে কখন যে দিন থেকে রাত হয়ে গেল সে বুঝতেই পারল না। কুঞ্জান্ডি খুবই চিন্তিত ছিল। তখনই ওই রাস্তা দিয়ে একটা সন্ন্যাসী যাচ্ছিলেন। আর এ, তখনই আমার উনি কি হয়ে গেল? কুঞ্জান্ডিকে আমি কি দেখতে করবো পেলেন। এবারে? তাকে চিন্তিত দেখে সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, শুধু এটাই তোমার সমস্যা? আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করি, তুমি এই গাধাটাকে ছেড়ে চলে যাচ্ছ না কেন? হ্যাঁ, মহারাজ, এ আমার জীবন বাঁচিয়েছে। একে ফেলে রেখে আমি যাই কি করে বলুন তো? কাল সন্ধে থেকে ও কোনো দানা পানি মুখে দেয়নি। তার মানে এই গাধাটাকে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ, ওকে বাঁচানোর জন্য কোনো না কোনো উপায় আমাকে বলুন মহারাজ। আচ্ছা, এবার বুঝলাম। তোমার এই গাধার প্রতি ভালোবাসা দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। যেভাবেই হোক আমার এই গাধাটাকে বাঁচিয়ে নিন মহারাজ। চিন্তা করো না, এই গাধাটাকে আমরা বাঁচাবো। তুমি একটা কাজ করো, গিয়ে একটু মাটি নিয়ে এসো। কিন্তু মাটি লাগবে কেন? এই গর্তের মধ্যে দেওয়ার জন্য। আরে, এই গর্ত তো বন্ধ হয়ে যাবে, আমার গাধাটা মরে যাবে মহারাজ। তুমি ভয় পেও না কুঞ্জান্ডি, আমার উপর বিশ্বাস রাখো, যাও। সন্ন্যাসীর কথায় বিশ্বাস করে কুঞ্জান্ডি ঝুড়ি ঝুড়ি করে মাটি নিয়ে এসে ফেলতে শুরু করলো নিজের গাধাটিকে বাঁচানোর জন্য। ভয় পেও না কুঞ্জান্ডি, গর্তটায় আরো মাটি লাগবে, চিন্তা করার কোনো কারণ নেই এখানে। আমি তোমার সাথে আছি কুঞ্জান্ডি। কুঞ্জান্ডি যখন নিচে দেখল তখন ওর গাধা আস্তে আস্তে উপরে উঠে আসছিল। কুঞ্জান্ডি এটা দেখে খুব খুশি হলো আর দৌড়ে দৌড়ে মাটি ফেলতে লাগলো। কুঞ্জান্ডিকে খুশিতে দেখে সন্ন্যাসীও ওখান থেকে চলে গেলেন। কুঞ্জান্ডি দেখতে পেল যে গাধাটা আস্তে আস্তে উপরে আসছে। ও
ওরে আমার সোনা, তুই আমায় খুব চিন্তায় ফেলেছিলি রে। যদি ওই সন্ন্যাসী মহারাজ আমাকে উপায় না বলতেন, তাহলে তোকে হয়তো বাইরে বার করতেই পারতাম না। ওই আমটাকে আমরা দুজন ভাগ করে নিলে ভালো হতো। ওই গাধাটা আমাদের বোকা বানিয়ে আমটা নিজে খেয়ে নিল আর চলে গেল, তার কারণ আমরা দুজন ঝগড়া করছিলাম। আমাদের বোকামোর জন্য যেটা হয়েছে সেটা ভুলে যাও। আমার খিদে পেয়েছে, আমি বরং এই আম গাছে চড়ে কয়েকটা আম পাড়ি। গাছ নাড়াও রে, গাছ নাড়াও রে, গাছ নাড়াও রে। আরে গাছটা নাড়াও। গাছ নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও, গাছ নাড়াও। হা, 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 হা। কত আম! যদি ওই গাধাটা আমাদের না ঠকাতো, তাহলে ও আমাদের সাথে আম খেত। ভাই, গাধাটা তো আমাদের বোকা বানিয়েইছে, আমরাও তাহলে ওকে এবার বোকা বানাই। অন্তত একবার ওকে শিক্ষা দিতেই হবে, যাতে পরে ও আর কাউকে ঠকাতে না পারে। আমার কাছে একটা প্ল্যান আছে, কি বুদ্ধি? সেটা আমি তোমাকে বলছি। গাধা ভাই, তোমরা এখানে কি করছো? দুজনেই আম পাড়তে পেরেছো নাকি? আশা করি এখন খুশি আছো। আমরা তো ভীষণ খুশি আছি। তুমি কি জানো যে এই নীল রঙের আমটা কত সুন্দর খেতে? হ্যাঁ, এই আমের রংটা নীল, কিন্তু আমি তো দেখছি এটা হলুদ রঙের। হলুদ? এটা তো নীল। এখন বুঝি তুমি দুটো রঙের পার্থক্য বোঝো না? যদি তাই হয় তাহলে বলো তো এই ঘাসের রংটা কি? এটার রং তো সবুজ। আরে না, নীল। মনে হয় তোমার চোখ খারাপ হয়ে গেছে। আমার চোখ মোটেই খারাপ হয়ে যায়নি। এই ঘাসটার দিকে তুমি ভালো করে দেখো, তোমার মনে হয় না এটার রং নীল? এখন দেখে মনে হচ্ছে এটা যেন কেমন একটু হালকা হালকা নীল রং। এই নীলটা মোটেই হালকা নয়, বরং গাঢ়। তুমি কি চশমা পরবে? চশমার দরকার নেই, তুমি শুধু এটা ভরসা করো যে তুমি যা দেখছো সেগুলো সব নীল রঙের। আগে তো সবকিছু সবুজ রঙেরই ছিল, এখন তাহলে নীল রং হলো কি করে? আসলে কিছুদিন আগে আমাদের এখানে সূর্যগ্রহণ হয়েছিল, ওটার পর থেকেই পাতা, ঘাস, ফল সব নীল রঙের হয়ে গেছে। ঈশ্বরের লীলা বলে এটাকে। আচ্ছা, ও এটা তো জাদু। কোনো ব্যাপার নয়, তুমি তো এখন বুঝেই গেলে যে এই রংগুলো কি করে বদলে গেছে। এবারে আমি বুঝতে পেরেছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মনের দিক থেকে তোমরা সত্যি খুব ভালো। আচ্ছা বন্ধু, তুমি কি এখন দুটো নীল রঙের আম খেতে চাও? এটা কি সেই মিষ্টি গাছের থেকে পেড়ে আনা আম? যে একবার খায় এই আম সে আর কোনোদিন এই স্বাদ ভোলে না। হ্যাঁ, এই জন্যই তো তোমায় জিজ্ঞেস করলাম আম খাবে। এই নাও, খাও। যদি এরকমই আম আমি রোজ খেতে পাই, তাহলে আমাকে রোজ রোজ এই কচি কচি সবুজ সবুজ ঘাসগুলো খেতে হয় না। সবুজ ঘাস নয়, নীল ঘাস। তুমি কিন্তু ভুলে যেও না গাধা বন্ধু। যেভাবে আমি তোমায় বললাম যেটা নীল রঙের ঘাস, এই একই জিনিস তুমিও বাকিদের বোঝাবে। আচ্ছা ঠিক আছে, তা না হয় বলবো। কি? এটা এটা নীল রঙের ঘাস। একদম ঠিক বলেছো। এবার আমাকে বলো, এই ঘাসের রংটা কি? নীল। নীল রং, নীল রং, ঘাসের রং নীল রং। কি বাচ্চারা, এটা ঠিক আছে তো? আরে
ঘাস খেয়ে কি তোমার মুখ পচে গেছে যার জন্য তুমি আম খেতে এসেছো? আমি শুধু এই নীল রঙের ঘাস কেন খাবো বলো? তুমি কি এটা জানো এই নীল রঙের আম কি সুস্বাদু? নীল আম, নীল ঘাস, এসব কি বলছো ভাই গাধা? এগুলো পুরো নীল হয় নাকি? তুমি কি জানো না বন্ধু ভালু, সূর্যগ্রহণের পরে পাতা, ফল এবং ঘাস সব কিছুই নীল রঙের হয়ে যায়। আরে না বাবা, তুমি আমাকে বলো যে এই ঘাসের রং তুমি কি দেখতে পাচ্ছ বন্ধু ভালু? হ্যাঁ এ তো সবুজ। সবুজ নয়, নীল। আমার বন্ধু ভালু, ভালো করে ঘাসের দিকে তাকিয়ে থাকো। দেখছি। তুমি কি এটাকে ঘন নীল রঙের দেখতে পাচ্ছ না? হ্যাঁ, গাধা ভাইয়ের সাথে মনে হয় কিছু হয়েছে। এখান থেকে কেটে পড়াই মনে হয় ঠিক হবে। দেখে বলো এটার রং কি সত্যিই নীল নয় বন্ধু? হ্যাঁ ভাই গাধা, তুমি ঠিকই বলেছ, এই ঘাসের রং তো সত্যিকারেই নীল। আচ্ছা এবার আমি আসি, আমাকে দুটো গাছে উঠে আবার মধু সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে বন্ধু ভালু। এই মূর্খর সাথে কথা বলা মানে নিজেকেই মূর্খ করা। ওহ, তো এইভাবে আমি আমার একটা বন্ধুকে তো বোঝাতে পেরেছি। নীল রং, নীল রং, ঘাসের রং নীল রং, নীল রং, নীল রং, ঘাসের রং নীল। এই, চুপ করো। তুমি তখন থেকে একই গান গেয়ে গেয়ে আমাকে নিয়ে তুমি মজা করছো। আমি তো তোমাকে তথ্য দিচ্ছি যে এখানে সব ঘাসের রং নীল হয়ে গেছে। নীল ঘাস কোথায় আছে? এটা তুমি কি কথা বলছো? আরে আমি তো সত্যি কথা বলছি, তুমি নিজেই এই ঘাসকে মন দিয়ে দেখো। সূর্যগ্রহণের পরে এই ঘাসের রং নীল হয়ে গেছে। দেখো দেখো, এই সুন্দর নীল ঘাসকে তো একবার ভালো করে দেখো। আরে কোথায় কোথায় আছে নীল ঘাস? এখানে তো সবকিছু সবুজই লাগছে। সবুজ নয়, এই ঘাসের রং নীল। ভাই গাধা, তুমি ফালতু কথা বন্ধ করো। আরে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ঘাসের রং হলো সবুজ, বুঝেছো? সবুজ নয়, নীল নীল নীল। আরে না 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 না, এখন আমি এই মূর্খটাকে কি করে বোঝাই যে ঘাসের রং হলো সবুজ? এবারে তুমি যা খুশি বলো না কেন, এই ঘাসের রং তো সত্যিকারে নীল। আমি মোটেই ভুলভাল বলছি না, যেটা সত্যি ওটাই বলছি আমি। আচ্ছা চলো একটা কাজ করি, আমরা দুজনেই এখন সিংহ রাজার কাছে যাই আর ওনাকেই এটা ঠিক করতে বলি যে এই ঘাসের রং সবুজ নাকি নীল। এই ঘাসের রং তো নীল নীল, আর এটা নীলই বটে। আমি এখানে উপস্থিত কারুর কথা মানবো না, মানতে পারবো না। মহারাজ, এই গাধাটাকে একটু বোঝান যে ঘাসের রং নীল নয় বরং সবুজ। অনেক হয়েছে। ঘাস নীল রঙের, ঘাস সবুজ রঙের, অনেকক্ষণ ধরে এই কথাগুলোই বলে চলেছো তোমরা। এটা ছাড়া তোমাদের কি আর কোনো অভিযোগ আছে? আর কিছু নেই, ঘাসের রং নীল নয় বরং সবুজ। আমি শুধু এইটুকুই বলতে চাইছি। ঘাসের রং তো নীলই বটে। হ্যাঁ, তোমাদের যা বলার ছিল তোমরা দুজনে তা বলে দিয়েছো। এবার যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন আমাদের মহারাজা। শুনুন চিতাবাঘ মশাই, তুমি আগামী 6 মাস চুপচাপ থাকবে, কারুর সাথে কোনো রকম কোনো কথা বলবে না আর গর্জন করবে না। হ্যাঁ, এ কি রকম বিচার? গাদা ভাই, তুমি এখন আসতে পারো। আমি খুবই খুশি জাহাপানা, যদিও আমরা দুজনে ঝগড়া করেছি, মন কষাকষি হয়েছে, যেটা হয়তো হাতাহাতির পর্যায়ে যেতে পারতো, কিন্তু আমি তো জিতে গেছি। ধন্যবাদ। তাহলে আমি এবার আসতে পারি। নীল রং, নীল রং, ঘাসের রং নীল রং, নীল রং, নীল রং, ঘাসের রং নীল রং। আমি সত্যি কথা বলে শাস্তি পেলাম, আর ওই গাধা যে যা খুশি বলে গেল, ওকে আপনি এমনি ছেড়ে দিলেন? আপনি তো সবকিছুই জানেন এই ঘাসের রং নীল নয়, সবুজ। তা সত্ত্বেও আপনি আমাকে শাস্তি কেন দিলেন? ঘাসের রং সবুজই আছে, আমি এটা অনেক আগে থেকেই জানি। তোমাকে শাস্তি এজন্য দিচ্ছি যে একজন জ্ঞানী আর সক্ষম তোমার মতো একটা শক্তিশালী জীব একটা মূর্খ গাধার সাথে তর্ক বিতর্ক করে নিজের মূল্যবান সময় নষ্ট করলে। আর শুধু তাই নয়, এই ছোট্ট ব্যাপারটার জন্য তুমি আমার কাছে এলে, আমার সময় নষ্ট করলে।
তোমাকে শাস্তি দেওয়ার কারণ তুমি কি বুঝতে পারলে এবার? মঞ্জরি জঙ্গলে চেম্বন বাদর এবং আম্বু কাঠবিড়ালি সবথেকে দুষ্টু প্রাণী ছিল। একবার যখন তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, চেম্বা, দেখো, তুমি কি দেখলে? এটা মাদি কাকের বাসা, তাই না আম্বু? হ্যাঁ, কাক আর কোকিল এখন একে অপরের ভালো বন্ধু হয়ে গেছে। ও আচ্ছা, কবে থেকে? চেম্বা, তুমি এই জঙ্গলে কি নতুন? এই ব্যাপারে তো সবাই জানে। যদি এরকমই হয় তাহলে তো কিছু করতেই হবে। তাহলে চলো, একটা রাস্তা আছে। সেই দুষ্টু প্রাণী দুটো কাকের বাসার ডিমগুলোকে গাছের কুঠুরিতে লুকিয়ে রাখল। এবার দেখো কেমন মজা হয়। চলো, ওই কাকের বাসার দিকে যাওয়া যাক। ঠিক বলেছ আম্বু, চলো আমরা যাই। আম্বু আর চেম্বন মা কাকের বাসার কাছে পৌঁছল এবং সেখানে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ল। তার কিছুক্ষণ পরেই মা কাক সেই বাসার কাছে এসে পৌঁছয়। চেম্বা, মাদা কাক এখানেই আসছে। আহা, এবার দেখো কেমন মজা লাগে। ওদিকে দেখো, মাদা কাক বাসায় ঢুকে গেছে। ও, আমার ডিম! আমার বাসায় কে এসেছিল? কে এসেছিল আর আমার ডিম চুরি করে চলে গেছে? সুযোগের ব্যবহার করে সেই দুষ্টু প্রাণী দুটো গাছের পিছন থেকে বেরিয়ে পড়ল আর মা কাককে গিয়ে বলে, আরে তুমি জানো, আমরা দুজনে মিলে চার চোখ দিয়ে ওই বাসায় ঢুকতে দেখেছি। ওহো, আমি কোকিলকে ভরসা করলাম আর ও আমার ডিম চুরি করে নিল। তারাও হচ্ছে ওর। আজকের দিনটা খুব ভালো, চলো দেখি কি মজা হয়। নইলে আমরা ঝগড়া বাঁধিয়ে দেব। চলো গিয়ে দেখা যাক। কি হয়েছে? তুমি রেগে আছো কেন? তুমি আমার ডিম চুরি করার পর কিছু না জানার ভান করছো? তাড়াতাড়ি আমার ডিমগুলো দিয়ে দাও। ডিম চুরি করেছি আমি? হ্যাঁ, তুমিই করেছো। আমি তো বাসা বানাই না, তোমার বাসাতে গিয়েই ডিম দিই। একদম মিথ্যে বলবে না, তুমি আমার ডিম চুরি করেছো। আরে আরে চেম্বা, ওরা দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে। এইভাবে চেম্বন আর আম্বুর জন্য মা কাক এবং কোয়েল আবার শত্রু হয়ে গেল। এইরকমই একদিন চেম্বন আর আম্বু নদী পার করে পাশের গ্রামে চলে গেল। কাক আর কোয়েল করছে লড়াই, মজা পাই মজা পাই মজা পাই। কাক আর কোয়েল করছে লড়াই, মজা পাই মজা পাই মজা পাই। মজা পাই মজা পাই মজা পাই। আরে দেখো, আমরা গ্রামে পৌঁছে গেছি। গান গেয়ে কোনো লাভই হলো না। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে তারা গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটছিল, তখন সামনের বাড়িতে একটা পাখির খাঁচা দেখতে পেল, যেখানে একটা পাকা আম ছিল। আম্বু, দাঁড়াও একটু। ওই দেখো ওই দেখো, ওই খাঁচাতে আমার পছন্দের ফল। মুখে জল চলে আসছে। চলো খাঁচাটা খুলি আর নিয়ে নি। চেম্বনের সাহায্যে মুক্ত হওয়া পাখি দুটো চেম্বন আর আম্বুর পিছনে উড়তে উড়তে চলে গেল। কি মিষ্টি ফলটা। আরে চেম্বা, চলো তাড়াতাড়ি জঙ্গলে যাই। আমার একটু ভয় লাগছে। কিসের জন্য? আমি জানি না, এটা আমাদের জঙ্গল নয়। তাই আমরা আমাদের দুষ্টুমি যদি এখানে করি তাহলে আমরা ধরা পড়ে যাব।
গ্রাম হোক বা জঙ্গল, আমার কাছে সবই এক। এরকমটা নয় চেম্বা, জঙ্গল আমাদের বাড়ি, আমাদের ওখানে স্বাধীনতা আছে, আমাদের ওখানে কেউ বিরক্ত করবে না। কিন্তু গ্রামে ভয় পেও না তুমি, চলে যাব আমরা। আরে আরে, আমরা ভেসে গেছি, আমাদের ছেড়ে দাও, আমরা কিচ্ছু করব না। এইসব কথা বলে কোনো লাভ হবে না চেম্বা, মানুষরা আমাদের কথা বুঝতে পারে না। দুটো টিয়া পাখি একটা গাছের ডালে বসে সমস্ত ঘটনা দেখছিল। ওরা নাচেও কিন্তু আমাদেরকে সাহায্যই করেছে। হ্যাঁ, আমাদের ওদের সাহায্য করা উচিত। আমরা ওদেরকে কিভাবে বাঁচাবো? কোনো একটা রাস্তা পাওয়া যাবেই, চলো। মাদা কাক, আমাদের সাহায্য করো, আমাদের বন্ধু একটা জালে ফেসে গেছে, আমাদের সাহায্য করো। তোমরা সবাই কারা আর কি হয়েছে? একটা লোক আমাদের বন্ধু বাদর আর কাঠবিড়ালিকে একটা জালে ফাঁসিয়ে নিয়েছে, আমাদের সাহায্য করো। তোমরা চিন্তা করো না, আমরা ওদের বাঁচিয়ে নেব। ওরা কোন দিকে গেছে? আমাদের পেছন পেছন এসো। এরপর সেই কাকের দল টিয়া পাখিগুলোর পিছন পিছন উড়ে গেল। আমাদের ছেড়ে দাও, কিচ্ছু করব না, আমরা আর কখনো এই গ্রামে আসব না, আমাদের ছেড়ে দাও। তুমি বুঝতে পারছো না কেন? মানুষরা আমাদের ভাষা বুঝতে পারবে না কোনোদিন। আরে আরে, এটা কি হচ্ছে? আরে আমাদের বাঁচাও! আরে আরে আরে, কাক যা যা এখান থেকে যা! আরে বাঁচাও, বাঁচাও! হে ভগবান, বেঁচে গেছি। আরে দিদি, তুমি এখানে কি করছো? আমি মাঝে মাঝে খাবারের খোঁজে গ্রামে আসি। মাদা কাক, তুমি আমাদের সাহায্য করেছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি দিদি, ক্ষমা করে দাও, আমরাই সেদিন তোমার ডিমটা লুকিয়ে রেখেছিলাম, ক্ষমা করে দাও। এটা আমি কিছুক্ষণ পর বুঝতে পারলাম। ঠিক আছে, কিন্তু আমি সে নই যে তোমাদের সাহায্য করেছে। হ্যাঁ, কে সাহায্য করেছে? ওই টিয়া পাখি দুটো। আমরা ওই খাঁচায় বন্ধ ছিলাম, যেটা তোমরা খুলে দিয়েছো। ওটা তোমরাই ছিলে না যারা আমাদের বাঁচিয়েছে? আমরা এভাবেই তোমাদেরকে ধন্যবাদ জানালাম। আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। এই সব আমাদের দুষ্কর্মেরই ফল। এরপর থেকে আমরা কখনো এরম করব না। এইভাবে মা কাক এবং দুটো টিয়াকে ধন্যবাদ জানিয়ে চেম্বন আর আম্বু নিজেদের জঙ্গলে আবার ফিরে আসে। ফেরত আসার সময় চেম্বন সেই চুরি করার টুপিটাকে ফেরত দিতে একদম ভোলেনি।